তাহলে ওদেরকে আজকে যেটা আমি আগে ক্লাসে করেছিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। ওদের যা যা জিজ্ঞেস করা জিজ্ঞেস করবে আজকে ক্লাসে, কোনো সমস্যা নেই। আজকে তোদের চেষ্টা করছি যে ভয়েস চেঞ্জ আপাতত কিছুটা হলেও মানে মোর দ্যান হাফ সে পুরো সিলেবাসটা কভার আপ করার, ঠিক আছে। মোর দ্যান হাফ করেছিল, কারণ একটা ক্লাসে সম্ভব নয়। তো চেষ্টা করছি দেখ যতটা পারি আজকে টানার, ঠিক আছে। এবারে মোটামুটি কালকে আগের ক্লাসে ওদেরকে একটা বেশি ধারণা দিয়েছি আমি যে ভয়েস চেঞ্জ করতে গেলে কী কী জিনিসগুলো লাগে, মনে আছে সবার কম বেশি? ঠিক আছে। শুধু আমি একটা জিনিস একটুখানি রিক্যাপ করে নিতে চাই যে আমরা যখন বলেছিলাম যে এই যে ট্রানজিটিভ ভার্ব, মনে আছে ট্রানজিটিভ ভার্ব মানে কী বলেছিলাম? ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কী বুঝি? কী বলতে হবে? ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কী বুঝি? ভুলে গেলে এর মধ্যে বলেছিলাম না যে ভি প্লাস ও হলে ট্রানজিটিভ ভার্ব হয়। তো ভি প্লাস ও মানে কি? আমি শর্টে লিখেছি এখানে যে ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা তো এবার আমি আর এই বিষয়ে যাচ্ছি না, ঠিক আছে, এইটুকু মনে রাখলে হবে। তাহলে যখন আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করছি, যখন আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করছি তখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যে এটাকে হচ্ছে প্রথমত ওই ভার্বটাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হতে হবে। যে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে গেলে আমাদের যে ভার্বটা থাকবে মেন ভার্বটা সবসময় ট্রানজিটিভ হতে হবে, ট্রানজিটিভ ছাড়া হবে না। এবার ট্রানজিটিভ মানেই আমরা বুঝে নিয়ে গেছি যে ওর মধ্যে অবজেক্ট আছে, নাহলে ট্রানজিটিভ কী করে হবে? অবজেক্ট থাকলে ট্রানজিটিভ হবে, না থাকলে হবে না, না থাকলে কী হবে? ইনট্রানজিটিভ। এগুলো আবার এইবারে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস প্রথমত অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস প্রথমত খুব সহজ আইটেম, খুব সহজ আইটেম, কিন্তু প্রচুর ভুল হয়। এই জন্যই ভুল হয়, কারণ খুব সহজ বলে লোকে এটাকে মানে একটা বলে ছোটো থেকে শিখেছি, এটা ক্লাস 5, 6 থেকে ধরো শিখি আমরা কম বেশি। কিন্তু বেশি ভুল হয় এই কারণে যে এর যে ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার না সবার কাছে। অবজেক্ট চয়েস করতে ভুল করে, তারপরে তোমার হচ্ছে যে প্রিপোজিশনাল কিছু ভুল হয়, ঠিক আছে। এবারে দেখ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আমরা যখন দেখছি যে খুব শর্টে বলছি আমি, ঠিক আছে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আমরা মূলত মানে কোন ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। আমি এত চিহ্নতে লিখে দিচ্ছি। অ্যাক্টিভ সেন্টেন্সে কী হয়, এই যে মানে যে সাবজেক্টটা থাকবে সে নিজে কী করে, নিজে কাজটা করে, ঠিক আছে। দ্য সাবজেক্ট ইটসেলফ ইজ রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাবজেক্ট হচ্ছে কী করে এই কাজটা হচ্ছে পারফর্ম করে, ঠিক আছে। আর প্যাসিভ হচ্ছে কী করে, এটা হচ্ছে ধরো এখানে রিসিভ করে, এই দুটোই তফাৎ। অর্থাৎ উদাহরণ দিচ্ছি একটা, তাহলে আরো ভালো পরিষ্কার হবে, ঠিক আছে। ইজি মানে এক্সাম্পল শর্টে লিখলাম। আচ্ছা, তাহলে তাহলে দেখ হি ইটস ম্যাঙ্গো একদম ছোট সেন্টেন্স, একদম স্মলেস্ট সেন্টেন্স বলতে পারি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। হি ইটস, তাহলে এই সেন্টেন্সে হচ্ছে হি হচ্ছে এখানে সাবজেক্ট, ইটস হচ্ছে এখানে কি, ইটস হচ্ছে এখানে verb. Now this is called transitive verb P plus B, or mango this is object, okay, clear. Now in this sentence, okay, this part of speech, this is pronoun he is the pronoun, okay. Now this subject receiving the action or performing the action. রিসিভিং মানে কি, যে হচ্ছে যে তার কাছে চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর হচ্ছে কি মানে পারফর্ম করা মানে কি, যে কাজটা সে নিজে করছে। তাহলে এখানে আমটা কি গাছ থেকে পড়ে একা একা চলে আসে তার পেটের মধ্যে? না। আমটা কি গাছ থেকে মানে পড়ে তার পেটে চলে গেল? না। আমটা কিন্তু তার পেটে যায়নি। আমটা হচ্ছে এ গাছ থেকে পেড়েছে কিন্তু বাজার থেকে এনেছে, তারপরে এই খাচ্ছে। হ্যাঁ, আম এসে বলছে না যে তুমি আমাকে খাও, এটা বলছে না, কিন্তু বলছে কি না। কিন্তু যদি এরকম যদি বলা হয়, আমি যদি এরকম লিখি যে ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম, তাহলে এখানে কি, এখানে হচ্ছে যে এখানে এই যে ভার্বটা হলো এখানে ইটেন, এ হচ্ছে কি অ্যাকশন, এ হচ্ছে রিসিভ করলো কাজটা। মানে কি ব্যাপারটা হচ্ছে যেখানে এখানে হিম হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে কেন ইম্পর্টেন্ট নয়? ধরো মনে করো যে তোমার আম খাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, ঠিক আছে। তুমি কারো বাড়িতে গেছো গরমের সময়, সে তোমাকে ফ্রিজ থেকে বার করে একটা আম দিল, ঠিক আছে, কেটে দিল। তাহলে কি তুমি সেখানে আম খেতে চাইছিলে? না, চাইছিলে না। আমটা তোমার খাওয়ার কোনো কথাই ছিল না,
কিন্তু তুমি কারো বাড়িতে গেলে তখন সে হচ্ছে তোমাকে ভালোবেসে খেতে দিল, ঠিক আছে, যে দেয় তো লোকে, তাহলে তারপরে ওই যে তাহলে এখানে এখানে কি হলো, তাহলে এই যে এখানে রিটেন সব ভার্বটাতে যা বলছে এই হচ্ছে কাজটা রিসিভ করলো, কিন্তু ডাইরেক্ট কাজটা করছে না। হিম এখানে কি হয়ে গেল, হিম এখানে লেস ইম্পর্টেন্ট হয়ে গেল, যে তাকে খেতে দিয়েছে বা তার খাওয়া হয়েছে, কি খাওয়া হয়েছে, আম খাওয়া হয়েছে, কিন্তু এখানে তার খাওয়া হয়েছে, সে নিজে থেকে খায়নি, খেয়েছে তো বটেই, কিন্তু মানে ওই যে বলে না যে মানে খুঁজে খুঁজে খাবার, ঠিক আছে, সে একটা আলাদা জিনিস, আর কেউ তোমাকে গিফট করলো সে একটা আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা বল, নিজে বিয়ে করা আর লোকের বউ ভাতে খাওয়া একই জিনিস? একই জিনিস? কোনোদিন না। তাহলে কি লোকে নিজের বিয়েতে খায় না? খায় তো, নাকি নিজে বিয়ে করলে খাওয়ার সময় পায় না? সেখানেও খায়, আর লোকের বিয়েতে গেলে সেখানেও একটা আনন্দ হয়, সেখানেও খায়। তো দুটো খাওয়ার মধ্যে পার্থক্য আছে কি নেই? ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক একই ব্যাপার এখানে, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে মেন ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর একটা সেন্টেন্সে মানে প্যাসিভ ভয়েসে সেখানে কে রোল প্লে করে মেনলি, সেখানে রোল প্লে করে মেনলি হচ্ছে ভার্বটা রোল প্লে করে, সেখানে এই সাবজেক্ট তখন রোল প্লে করে না, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে বোঝা গেল মোটামুটি খুব সহজে, ঠিক আছে। এইবারে আমরা প্যাসিভ ভয়েস কোথায় কোথায় ইউজ করি, ঠিক আছে। প্যাসিভ ভয়েস আমরা কোথায় কোথায় ইউজ করি, যখন হচ্ছে যে আচ্ছা এই যে মিল্ক, ধরো দুধ আমরা কিসে কি হিসেবে বিক্রি করি, দুধ আমরা কি কেজিতে বিক্রি করি? তাহলে মিল্ক হচ্ছে আমরা কিসে লিটার হিসেবে বিক্রি করি, এটা হচ্ছে মেজারমেন্ট ইউনিট হচ্ছে কি লিটার, আর কোনো হচ্ছে মানে সাবস্টেন্সের ইউনিট হলে তখন সেটাকে বলা হতো কি যে গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিটার ইউজ করি। এবারে দেখ এখানে এই সেন্টেন্সের মধ্যে প্যাসিভ সেন্টেন্স করাই আছে, কিভাবে করা আছে বলতো, যে বলছে দুধ বিক্রি হয়, দুধ বিক্রি হয় কি হিসেবে, লিটার হিসেবে, কিন্তু এখানে কি রকম বলা আছে যে ধরো মিল্ক ম্যানই বলি, ঠিক আছে, মিল্ক ম্যান সেলস মিল্ক ইন লিটার। আচ্ছা বলতো দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে শুনতে, যে দুধ লিটারে বিক্রি হয় নাকি মানে দুধওয়ালা বা যে দুধ বিক্রেতা হচ্ছে সে কি বিক্রি করে, দুধ বিক্রি করে লিটার হিসেবে, কোনটা বেশি ভালো লাগছে? উপরেটা, কারণ এইখানে প্যাসিভ সেন্সটা বেশি অ্যাপ্লিকেট হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভই করা আছে, আর এটা আমি অ্যাক্টিভে করেছি। এখানে মিল্ক ম্যানে কোনো প্রয়োজনই ছিল না, যে দুধ লিটারে বিক্রি হয় সেটা কে বিক্রি করে নট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা দোকানদার হতে পারে, গোয়ালা হতে পারে, বা কোনো বাড়িতে হতে পারে। অর্থাৎ প্যাসিভ ভয়েস কিন্তু সরি অ্যাক্টিভ ভয়েস সব জায়গাতে ইম্পর্টেন্ট হয় না, প্রয়োজন হয় না, প্যাসিভই বেশি শুনতে ভালো লাগে, ওই জন্য প্যাসিভের দরকার। অর্থাৎ যেখানে কি মানে ঘুরে ফিরে বলতে যাচ্ছে এটাই, যেখানে হচ্ছে কি যেখানে তোমার হচ্ছে যে এজেন্ট, এজেন্ট মানে কি যে কাজটা করছে, যে ডুয়ার, সে যদি গুরুত্বপূর্ণ না হয়, ঠিক আছে, তাহলে তখন সেক্ষেত্রে প্যাসিভ করে দেওয়াই ভালো। আবার ধরো যে তাহলে বোঝা গেল ব্যাপারটা, তাহলে অ্যাক্টিভ প্যাসিভের এই মূল জিনিসগুলো মনে রাখলে হবে, যে কোথায় কোথায় প্যাসিভ ভয়েস ইউজ করা হয়, কোথায় করা হয় না, ঠিক আছে। আর যদি বলা হয় যে ধরো আমার এই ঘড়িটা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তার মানে কি চোর চুরি করেছে, মানে সে যেই করুক না কেন চোর তো চুরি হয়ে গেছে, তাহলে আমি কি বলবো যে চোর আমার ঘড়িটা চুরি করেছে, নাকি আমি বলবো যে আমার ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে, কোনটা বেশি ভালো লাগছে? এখানে আমি চোরকে গুরুত্ব দিচ্ছি না, আমার ঘড়িটাকে গুরুত্ব দিচ্ছি, যে চোর চুরি করেছে, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক আছে, আমার ঘড়ি চুরি হয়ে গেছে, মাই রিস্ট ওয়াচ হ্যাজ বিন লস, ঠিক আছে, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি এখানে হচ্ছে যে বা ধরো যে পুলিশ, ঠিক আছে, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, চোরটাকে অ্যারেস্ট করা হয়েছে বা ডাকাতটাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে কি যে কেউ করেছে, হয় পুলিশ অফিসার করেছে বা সিবিআই করেছে বা কোনো ক্রাইম ব্রাঞ্চ অফিসার করেছে, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই এখানে, এইটুকু বুঝলেই হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি, তাহলে আমরা সহজ করে কি বুঝতে পারি অ্যাক্টিভ সেন্টেন্সে, তাহলে কে ইম্পর্টেন্ট হয়, সাবজেক্ট নাকি ভার্ব?
অ্যাক্টিভ ভয়েসিং সাবজেক্ট ইম্পর্টেন্ট নাকি ভার্ব ইম্পর্টেন্ট? নো, সাবজেক্ট ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্ট নিজে কাজটা করে, ঠিক আছে। এই দেখ, আমি দৌড়াচ্ছি আর আমাকে দৌড় করানো হচ্ছে, মানে কি আমাকে পেছনে কেউ মারছে তার আমি দৌড়াচ্ছি। যেটা ঘোড়াকে মারলে সে দৌড়ায়, আর ঘোড়া যদি নিজের থেকে দৌড়ায় তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ। তুমি ভালোবেসে কাজটা করা মানে তুমি অ্যাক্টিভলি করছো। আর এই যে পড়তে চাইছো না, জোর করে বাবা মা পড়তে পাঠিয়ে দিই সকালবেলা ঘুম থেকে তুলে, এটা কি হলো তাহলে? এটা অ্যাক্টিভ হলো না। এটা হচ্ছে যে বাবা মা তোমাকে পাঠিয়েছে, মানে কি তুমি উঠতে চাইছো না, জোর করে তুলে পাঠিয়ে দিই, 8টার সময় ক্লাসটা রাখা ভুলে গেছে, ঠিক আছে। এইবার হচ্ছে যে ঘুম থেকে উঠা সমস্যা একটা, ঠিক আছে। তোদেরকে আপনি মোবাইল দেখিস, কে কে মোবাইল ইউজ করতে পারবে বল? যা 10টা 11টা 12টা ওইটা একদম পাওয়া যাবে না। আমি ফোন দেখছিলাম না, আমার একটা কালকে প্রবলেম হয়েছিল বাড়িতে, ওই জন্য অনেক রাত অবধি গেছিল, মানে অপরাধ অবধি জাগিয়ে রাতে 4টা অবধি জেগে গেছে। মোবাইল তোরা তো এখন, ঠিক আছে, মোবাইলের মিসইউজটা বেশি হচ্ছে। মোবাইল দেখাটা খারাপ নয়, কিন্তু ওই যে রাত জেগে মোবাইল দেখাটা, এটা বিশাল ক্ষতি করে। ওইটার টাইম ওয়েস্ট ছাড়া আমার কিছু না। টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট, সব কিছু ওয়েস্ট। মানে একদম ওইটা করবি না, যে দেখি একদম করবি না। মোবাইল রাত্রে বলে একদম দেখবি না বিছানায়, এমনকি বিফোর গোয়িং টু বেড ইউ শুড নট ইউজ মোবাইল ফোন। কারণ কি বাস তাহলে ভালো, ঠিক আছে। যার এখনো বিছানায় শুলে ঘুম পায় সে তো খুব ভালো মেয়ে তাহলে, ঠিক আছে। মানে নরেন্দ্র মোদী তো মানে কি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়, এটা দেশের প্রাইম মিনিস্টার। 1 মিনিটের মধ্যে যা ঘুম আসতে পারবে সেই হচ্ছে হ্যাপি মানুষ। আর যে যার ঘুম আসবে না রাত্রে, সে তার কাছে যাই থাকবো না কেন, সে হচ্ছে দুঃখী মানুষ, ঠিক আছে। ওই তো মোবাইল ফোন হচ্ছে যে আমাদের এই যে নেটওয়ার্কের জন্য, ঠিক আছে, বা যখন আমাদের এই যে ব্লু রেটা যখন চোখের মধ্যে যখন যায়, তখন আমাদের ব্রেনের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসে, ঠিক আছে, যার ফলে আমাদের ঘুমের স্লিপিং ডিসঅর্ডার দেখা যায়। ওইটা এই জন্য বলা হয় যে বিফোর গোয়িং টু স্লিপ ইউ কান্ট ইউজ মোবাইল ফোন, কারণ এটা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, ঠিক আছে, স্লিপিং ডিসঅর্ডার তৈরি করে। তো এটা একদমই করবি না, ঠিক আছে। মোবাইল ফোন আমাদের লক্ষ্য এখন একটাই, ঠিক আছে, যেহেতু ক্লাসে তোরা এরকম পড়ছিস, ঠিক আছে, তাহলে তোমাদের লক্ষ্য হবে একটাই, যে ঠিকঠাকভাবে একটা লক্ষ্যে পৌঁছানো, অন্য কোনো দিকে লক্ষ্য নয়, ঠিক আছে। অনেক কিছু মনে হবে, অনেক কিছু মাথায় আসবে। এই বয়সটা সবচেয়ে বেশি মানে কি বলা হয়, মানে টার্বুলেন্স আছে জীবনে। যেমন একটা এরোপ্লেন যখন হাওয়াতে ভেসে যায়, মাঝে মাঝে ঝড় ঝাপটা আসে, ঠিক আছে, তো যখন প্লেনটা ফ্র্যাকচার করে, যখন দুলতে থাকে, ঠিক আছে। তো আমাদের এই বয়সটাতে সবচেয়ে বেশি টার্বুলেন্স হয় এই সময়টাতে। মানে মাইন্ড ফিক্স থাকে না, মাইন্ড সবসময় মানে চঞ্চল, মন সবসময় চঞ্চল, যত খারাপ চিন্তা এই সময় মনে আসে। এটা একদম বাস্তব। যদি কারোর মনে হয় এই জিনিসগুলো হয়, এটা স্বাভাবিক। এই বয়সে প্রত্যেকের হয়েছে, যারা আজকে তোদেরকে পড়াচ্ছে তাদের প্রত্যেকের হয়েছে, যারা তোদের আজকে মা বাবা প্রত্যেকের হয়েছে। ওই বয়সটা ওরকমই, ঠিক আছে। এটাকে যে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে, সেই হচ্ছে জিনিসটাকে ক্যাজুয়ালি নেবে, ঠিক আছে। আমি তোদের এই জিনিসটা বারবার বলি, কারণ এই বয়সটাতে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন তৈরি হয় মানুষের মধ্যে, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে হয়। কেউ হয় না বলতে পারবে না এই কথাটা, যে আমার আই ডোন্ট হ্যাভ এনি ইনক্লিনেশন টু অপোজিট জেন্ডার, মিথ্যে কথা, একদম পুরো মিথ্যে কথা। মানে সে যেখানে দাঁড়িয়ে যার মাথায় হাত রেখে বলে, পুরো মিথ্যে কথা, ঠিক আছে। হয় সবার মধ্যেই হয়, এবং হওয়াটা স্বাভাবিক। যার হয় না সে অস্বাভাবিক, তো ডাক্তার দেখানো দরকার, ঠিক আছে। সিরিয়াসলি, ঠিক আছে। যারা হয় না হবে, আজ হয় না কাল হবে, ওটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। এইবারে হচ্ছে গিয়ে আচ্ছা তোদের হচ্ছে এইবারে যে আচ্ছা দেখ, এই প্রথমত আমরা দেখবো যে আচ্ছা হ্যাঁ, একটা জিনিস রুলসগুলো দেখাচ্ছি, অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে আমরা করবো। আর আগে আমরা একটু জেনে নিই, জাস্ট একটা শর্ট রিক্যাপ দিই, ওতে সুবিধা হবে তাহলে। আচ্ছা আমরা যখন সেন্টেন্স আমরা পড়েছি, সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স তোরা তো জানিস, সেন্টেন্সকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখ এগুলো আমি গল্পে চলে আস্তে আস্তে বলে যাচ্ছি। সেন্টেন্স তো দু রকম ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। উই ক্যান ডিভাইড সেন্টেন্স ইনটু ক্যাটাগরি। ওকে, ওয়ান ইজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আচ্ছা আরেকটা হচ্ছে কি যে অ্যাকর্ডিং টু সেন্স বা মিনিং, যাই বলো, ঠিক আছে। দেখো আমি মিনিং লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মিনিং। এই হলো এই দুটো ক্যাটাগরি, ঠিক আছে।
এবারে এর কিছু আবার ভাগ আছে, এই স্ট্রাকচারে আবার কিছু কিছু ভাগ আছে, সেগুলো কি কি আপনি বলতে পারবেন? এই এতগুলো তো হবে না। যে তিনটি আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে? এটাই আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে? আর অ্যাকর্ডিং টু মিনিং কি কি জানিস কেউ? অ্যাকর্ডিং টু মিনিং, ঠিক আছে, এটা হচ্ছে কার মনে আছে? এই দেখ, অ্যাসার্টিভ সেন্টেন্স শুনেছিস তো? অ্যাসার্টিভ বা কি বলা হয়, ডিক্লেয়ারেটিভ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কি, যখন কোনো কোশ্চেন করা হয় তখন তাকে বলা হয় ইন্ট্রোগেটিভ। আচ্ছা, আর যখন কোনো কাউকে অ্যাডভাইস সাজেস্ট করা হয়, প্রপোজ করা হয়, ঠিক আছে, তখন তাকে কি বলে? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ। আচ্ছা, আরেকটা কি হবে বলে, যখন হচ্ছে কোনো উইশ বোঝায়, কোনো প্রেয়ার বোঝায়, তখন আমরা কি ইউজ করি? তখন হচ্ছে আমরা অপটিটিভ, ঠিক আছে? যে তুমি সুখী হও, তোমার ভালো হোক, ঠিক আছে, গড ব্লেস ইউ, এগুলো হচ্ছে যে অপটিটিভ সেন্টেন্স। মানে আমি এখানে ইচ্ছা প্রকাশ করছি যে তুমি তাড়াতাড়ি মে ইউ রিকভার সুন, মানে এগুলো কি তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, এগুলো তো হচ্ছে আমার ইচ্ছা, প্রার্থনা। হ্যাঁ, এক্সক্লামেটরি আসছে এবারে। হ্যাঁ, এক্সক্লামেটরি যেগুলো কি, হ্যাঁ, এক্সক্লামেটরি যে বলি যে উফ কি বাজে ওয়েদার, কি সুন্দর ওয়েদার আজকে, ঠিক আছে, বা কি চমৎকার দৃশ্য, মানে এই যে এক্সপ্লেন করছে যে কি দারুণ দেখতে, এই যে এগুলো কি, এগুলো হচ্ছে যখন আমি এক্সপ্লেন করছি যে হায় হায় রে, ঠিক আছে, আর লোকটা আজকে আর নেই, ঠিক আছে, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে মানে আমি এক্সপ্লেন করছি নিজেকে, ঠিক আছে? এক্সপ্লেন করা মানে এক্সপ্লেনেশন সেন্টেন্স। এখন আবার যে যে হোয়াইট সেন্স করার সময় আমরা এগুলো আমাদের লাগবে না, এগুলো লাগবে, এগুলো যখন আমরা সেন্টেন্স যখন করবো না, যখন আমরা ক্লজ জয়েনিং শিখবো, তখন আমাদের লাগবে। এখন আমাদের এই করে মনে রাখলে হবে, আমাদের এখন এই মিনিং নিয়ে কাজ হবে, ঠিক আছে? তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েস চেঞ্জ কমপ্লিট তখনই হবে যখনই আমরা হচ্ছে যে পাঁচটা সেন্টেন্সের মোটামুটি পাঁচটা সেন্টেন্স লাগে না, যদিও এক্সক্লামেটরি লাগে না, অপটিটিভ লাগে, তো মেনলি চারটি লাগে ধরো, ঠিক আছে, চারটি লাগে আমাদের সেন্টেন্সে, চারটি লাগে অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করার সময়। তাহলে অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা সহজ থেকে শুরু করব, ইজি টু ডিফিকাল্টের দিকে আস্তে আস্তে যাবো আমরা, ঠিক আছে? তাহলে আমি প্রথমত মনে গিয়ে, তোরা তো জানিস ভয়েস চেঞ্জ করার সময় আমাদের বেসিক যে দেয়ার আর বেসিক 5 রুলস, সেগুলো কি কি বলতো? কে বলতে পারবে? 5 বেসিক রুলস, কি কি সেই রুলসগুলো বল। রুল নাম্বার 1, ঠিক আছে, আমি খুব সংক্ষেপে লিখছি, তাড়াতাড়ি বল, তার মানে আছে এই দেখ। তাহলে আমরা প্রথমে লিখবো কি যে আচ্ছা, এইদিকে আমরা চার্ট করে দিচ্ছি একটা, অ্যাক্টিভ আর এইদিকে হচ্ছে প্যাসিভ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটুকু খাতা নোট করে নে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট হবে, সেটা প্যাসিভ ভয়েসে কি হবে, সেটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, এটাই নিয়ম, ঠিক আছে? আমি অবজেক্ট সংক্ষেপে লিখছি। আচ্ছা, অন্যদিকে কি হচ্ছে তাহলে? অন্যদিকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, উল্টোটা। জাস্ট প্রথম দুটো রুলস হচ্ছে একে অপরের উল্টোটা, ঠিক আছে? এটা হলো, তাহলে অবজেক্টটা হয়ে যাবে, তখন হচ্ছে এখানে সাবজেক্ট হয়ে যাবে, এই হলো। তারপর 3 নম্বর রুলটা আমরা কি দেখব যে ইন প্যাসিভ সেন্টেন্স আমরা হচ্ছে ভার্বের সবসময় থার্ড ফর্ম, অর্থাৎ হচ্ছে যাকে বলা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, যাকে বলা হয় V3, আমরা অনেকে বলি V3, ওইটা ইউজ করব। তাহলে ইন প্যাসিভ we use V3, okay? V3 means past participle form of the main verb, যেমন go, went, gone হলো। তাহলে গনটা কি past participle form, আর V3 বলা হয়েছে যে, ঠিক আছে, play, তাহলে থার্ড ফর্মটা হলো V3, এই হচ্ছে এখন। আচ্ছা, চারে হচ্ছে কি, তাহলে আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসে একটা হেল্পিং ভার্ব বা হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করি, যেটা কিসের উপর ডিপেন্ড করে, যেটা ডিপেন্ড করবে হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে কি সেন্টেন্সটা আছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যে আমি এটা লিখছি যে এখানে ইন প্যাসিভ we use
উই ইউজ কি যেটা হচ্ছে বলা লিখ না বলে ঠিক আছে উই ইউজ আমি তো অল্প অল্প করে লিখছি ছোট করে লিখছি না বড় এমনি লিখছি না ছোট ছোট করে লিখছি ঠিক আছে উই ইউজ হেল্পিং ভার্ব ঠিক আছে হেল্পিং ভার্ব according to king according to the tense of the active voice according to the tense of active sentence এই হলো আচ্ছা লাস্ট হচ্ছে লাস্ট নর্মাল 5 নম্বর হলো হচ্ছে কি এখানে যেটা বলা আছে যে normally or generally we use by preposition ঠিক আছে in passive voice যে by preposition আমরা নরমালি ইউজ করি ঠিক আছে by preposition আমরা নরমালি ইউজ করি মোস্ট অফ দা কেসে বেশিরভাগ ক্ষেত্রে by preposition ইউজ করা হয় প্যাসিভ সেন্টেন্স এই হলো শর্টে আমি বললাম রুলসগুলো ঠিক আছে হয়েছে হয়েছে আমার তো আমি তাহলে একটু এগিয়ে যাবেন একটুখানি উপর থেকে তাহলে ক্লিন করছি আচ্ছা এবারে আমি তো এটা এই যে এই পাঁচটা রুলস আমি লিখলাম এখন এটা আমি এখানেই থাক বুঝছি না ঠিক আছে এবারে আমি একটা উদাহরণ করে দেখাচ্ছি ঠিক আছে একটা উদাহরণ করে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা উদাহরণটা তো এরকমই খুব সহজ উদাহরণ দিতে হবে যেটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা বলতো এই সেন্টেন্সটা আমি লিখেছি যে অ্যাক্টিভ সেন্টেন্সে আছে নাকি প্যাসিভ সেন্টেন্সে আছে কি সিংস আসাম অ্যাক্টিভ তাহলে আমি তোদের যদি বলি এখন এটা করতে পারবি করতে কে পারবি করতে তবে এখানে এসে পারবি করতে চেঞ্জ করে প্যাসিভ হয়ে যায় বড় ঠিক আছে ও লিখতে চেষ্টা করেছে খুব ভালো বাটটা হয় না আনসারটা হয় ঠিক আছে কে ঠিক করতে পারবে চেষ্টা করেছে ও একটু সেন্সে ভুল করেছে কে করতে পারে পারবি এনিওয়ান ক্যান ট্রাই পারবি আয় চেষ্টা করে পারবি আয় ঠিক আছে মানে এবারে ঠিক আছে তো আচ্ছা এটা কিন্তু ঠিকই আছে এবার ও ঠিক করে দিয়েছে ঠিক আছে ও আগে যেটা ভুল করেছিল ওখানে ও টেন্সটা ভুল করেছিল এই দেখ তাহলে প্রথমত আমরা দেখলাম যে এর সংখ্যা হচ্ছে এখানে এটা আছে এই অ্যাক্টিভ সেন্টেন্স অবজেক্ট তাহলে আমরা এখানে লিখেছিলাম কি তো এটা মুছে দিয়েছি যেখানে দেখ খাতা লেখা আছে দেখবি যে সাবজেক্ট অবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হবে এটাই তাহলে এখানে অবজেক্ট আছে এটা তাহলে এটাকে আমরা সাবজেক্ট পজিশন নিয়ে চলে এসেছি হলো এবারে ভার্বের থার্ড ফর্ম কি হয় তাহলে সিং স্যাং সাং ও এখানে ঠিক লিখেছে তাহলে এবার আমরা লিখেছিলাম যে বাই প্রিপোজিশন আমরা বেশিরভাগ ক্ষেত্রে বসাই কিন্তু বাই প্রিপোজিশন ছাড়াও কখনো অ্যাড কখনো উইথ এগুলো বসানো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন বসাই এটাই বলা হয়েছে তো এখানে বাই লিখেছি ঠিক আছে বাইটা কোথায় বসে আফটার দ্য ভার্ব অর বিফোর দ্য অবজেক্ট হলো
আর এখানে হি থেকে হিম হয়, এটা আমি এই চারটা এখন দিয়ে দিচ্ছি কোথা থেকে কি হবে, মানে কোন প্রোনাউন থেকে কি চেঞ্জ হবে, প্রোনাউনের চেঞ্জগুলো কেমন হয় ওইটা আমি লিখে দিচ্ছি এখন সাইডে, ঠিক আছে। আর এই যে এখানে যে ইজটা কেন লিখেছি এখানে তাহলে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ছিল, এটা কি হি সিংস আর সং, এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে জানতে হবে, কোন টেন্স ইউজ করা হয়েছে। প্রেজেন্টে তো অনেকগুলো চারটে ভাগ আছে, প্রেজেন্ট টেন্সে কোন টেন্স, ইনডেফিনাইট টেন্স, ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট যদি বলি আমরা একই জিনিস। যদি সিম্পল প্রেজেন্ট থাকে অর ইনডেফিনাইট যেটাকে বলছি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট, তাহলে এ সম মানে একটাই সম, সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, ফর সিঙ্গুলার নাম্বার উই ইউজ ইজ। আর যদি এটা বহু বচনের হতো মিন্স মোর দ্যান ওয়ান সমস তখন তো আর হতো, ঠিক আছে। তাহলে এটা আমাদের মানে ঠিকই আছে, তাহলে রাইট অ্যান্সার, ঠিক আছে। রাইট অ্যান্সার আপনি 5 পয়েন্ট লিখে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মেন ফান্ডা, ঠিক আছে, আর কিছুই নেই এখানে। এবারে তোদেরকে আমি আরেকটা যেটা দেখানোর বাকি আছে, টেন্সগুলো কিন্তু একটুখানি যদি না কেউ ভুলে গিয়ে থাকিস, টেন্স যদি কেউ ভুলে গিয়ে থাকে ওইটা একটু রিক্যাপ করে দিও, টেন্সটা একটু রিক্যাপ করে দেবে, তাহলে প্রোনাউনের চেঞ্জগুলো কি এটা একটু বাবা খাতা লিখে নেয়। প্রোনাউনের চেঞ্জগুলো কি কি তাহলে, প্রোনাউনের চেঞ্জগুলো কি কি তাহলে, ঠিক আছে। আচ্ছা ধরো হি থেকে আমরা না, যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে হি থাকবে তখন আমরা প্যাসিভে কি করব, হিম করব, তাই তো। ও আমি প্রথমে হি দিয়ে কেন লিখছি, প্রথমে আমি আই দিয়ে লিখি না, আই থেকে হবে মি, উই থেকে হবে হচ্ছে আস, ঠিক আছে। আর ইউ থেকে হবে হচ্ছে ইউ, আই থেকে মি, আর উই থেকে আস, ঠিক আছে। আর তারপর হচ্ছে গিয়ে পি থেকে হবে হচ্ছে হিম, আর সি থেকে হবে হচ্ছে হার, ওকে। আর জে থেকে কি হবে কে বলতে হবে, দেম। আর যদি ইট থাকে তখন কি হবে, ইট, ঠিক আছে, নো চেঞ্জ। যদি কোনো নাম বোঝায় তখন কি হবে, নাম বোঝালে তখন সেই নামটা অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ। রাম থেকে রাম, শ্যাম থেকে শ্যাম, নো প্রবলেম। এই হচ্ছে খুব সহজে এটা মনে রাখার জিনিস, আর কিছুই নেই এখানে। এইবারে আরেকটা জিনিস আমি এই আজকে যেটা দেখাচ্ছি পুরো মানে এই ছকটা মনে রাখলে তোরা প্রায় সব করতে পারবি, ঠিক আছে, বেশিরভাগগুলোই করতে পারবি, এখন দেখে নিলে এখনই করতে পারবি সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে যে চেঞ্জেস ইন টেন্স, এবারে টেন্সের কি কি পরিবর্তন হবে, ঠিক আছে। যেমন আমরা এখানে এই যে ধরো এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ছিল, ফর প্রেজেন্ট ইনডেফিনাইট উই হ্যাভ অ্যাডেড ইজ অর আর বা এম। এরকম যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে তখন আমরা কি লিখতাম, বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে তখন আমরা কি লিখবো, প্যাসিভ ভয়েসে, এইটা আমরা দেখে নেব। তাহলে ওই 10-12টা রুলস আমাদের মনে থাকলে তাহলে আমাদের আর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কখনোই ভুল হবে না। এইবারে তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু ডাইরেক্ট এরকম তোমাদের জিজ্ঞেস করবে না যে এইটা থেকে এইটা চেঞ্জ করো, এটা বলবে না। কি বলবো সেখানে অনেকগুলো অপশন থাকবে যে চুজ দ্য রাইট আনসার। তখন তোমরা কি করবে, তখন যদি আমাদের বেসিক কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তখন সেখানে আমরা কারেক্ট অপশনটা বাঁচতে পারবো না, সিলেক্ট করতে পারবো না, তখনই ভুলে যাবে। এই জন্য আমাদেরকে একটা বেসিক থেকে শিখিয়ে দিচ্ছে যাতে কোনো পরের পক্ষে যেন কোনো প্রেশার না হয়, মানে যেন ওই মানে যে গেসিং টুক্কা লাগাবো এরকম ব্যাপারটা না, ঠিক আছে। যে যা করবো উইথ কনফিডেন্স করবো, ঠিক আছে। এবার দেখালে মানে আমি খুব কুইক এগোতে চাইছি, ঠিক আছে। এরপরে অনেক কাজ বাকি আছে, অনেক কিছু দেখানো বাকি আছে। তাহলে যখন যে ক্লাসটা করাবো সেটা খুব মন দিয়ে করবি, ঠিক আছে, নাহলে কিন্তু আমি এই ক্লাসগুলো মানে রিক্যাপ করার চান্স পাবো না, ঠিক আছে। আর মানে রিক্যাপ করবো না বলেই তোদেরকে আমি রেকর্ডিং করে রাখছি, ওটা তোরা যার যখন অসুবিধা মনে হবে দেখে নিতে পারবেন, ঠিক আমি চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এইবারে হচ্ছে কি ধরো, আচ্ছা এবারে আমি এটা আস্তে আস্তে লিখছি। এখানে ধরো এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট, ঠিক আছে, আমি শর্টে লিখছি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে মানে প্রেজেন্ট ইনডেফিনাইট বলতে যদি অ্যাক্টিভ সেন্টেন্স, যদি এখানে লিখে দিই, যদি অ্যাক্টিভে যদি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে তখন আমি
কি কি হেল্পিং ভার্ব ইউজ করতে পারবো। তখন আমরা লিখতে পারি কি এম, ইজ অথবা আর, ঠিক আছে, প্লাস ভিটি তো সবসময় হয়, তবু লিখে দিতে থাকো, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে আমি এখানে ডট দিলাম, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তখন আমি কি করব, এম অথবা ইজ অথবা আর প্লাস বিইং, ঠিক আছে। আর বিটি তো থাকছে এখানে, বিটি আর বারবার লেখা দরকার নেই, বিটি সবসময় কমন হতে লেখা দরকার নেই, ঠিক আছে। এবারে একই রকম ভাবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতো তাহলে কি হতো, তখন হতো এখানে এটা বলো তাড়াতাড়ি তুলে নে, ঠিক আছে, পিছিয়ে থাকবে না, সবসময় চেষ্টা করি যে মানে সবার সঙ্গে চলার। অনেক আমাদের মনে হয় যে আমরা খাওয়াটা পরে ও খাওয়া থেকে তুলে নেবো না, যদি কারো যেখানে মিস হয়ে যাবে জানি যে ঠিক আছে ওই অবধি হয়েছে ওইখানে থাক, আমি ওটা চেষ্টা করছি না, আমি যেখান থেকে সবাই তুলছি সেখান থেকে তুলি, যেটা হয় যেটা পরে তুলে নেবো, তো কি আছে, has, have plus been, b double e n, বোর্ডটা ছোট আর বড় হলে ভালো হতো, এটা b double e n, been, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটে হলো প্রেজেন্ট টেন্স থেকে। এবারে আমি চলে আসছি যে পাস্ট টেন্স যদি থাকে আমরা কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে আমরা চারে লিখছি এখানে, যদি সিম্পল পাস্ট থাকে তাহলে আমরা কি করব, তখন আমরা লিখব ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, এই তিনটে, এই দুটো জিনিস, ঠিক আছে। এবারে যদি থাকে ধরো এটা যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা লিখব যখন ওয়াজ ওয়ার প্লাস বিইং, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হচ্ছে পাস্ট পারফেক্টে থাকে তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে হ্যাড প্লাস বিইং, হলো। যদি এটা ফিউচার ইনডেফিনিট রাখো তখন আমরা কি করব, তখন এখানে, আচ্ছা আমি সাথে লিখছি এখানে, যদি ফিউচার ইনডেফিনিট থাকে তখন আমরা এখানে লিখব যে হচ্ছে ফিউচার ইনডেফিনিট বলে তখন হচ্ছে যে শ্যাল অথবা উইল প্লাস বিইং, হলো এটা। আচ্ছা, এবারে যদি এটা ফিউচার যদি এটা কন্টিনিউয়াস থাকে তখন আমরা কি করব, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাধারণত খুব রিপিট হয় না, ঠিক আছে। তো ফিউচার কন্টিনিউয়াসটা খুব একটা বেশি এটা লেখা দরকার নেই, ঠিক আছে। এটা আমরা ফিউচার পারফেক্ট করে দিচ্ছি, তখন আমরা করব হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে বিন, বি ডাবল এন, এইটা করব। আয় বেরিয়ে গেল আজকে রাস্তায় যান তো, কোথায়, মানে আসছে তো? ও ঠিক আছে, চাপ নেই, ঠিক আছে। দেখো রেকর্ডিং হচ্ছে, দেখো আছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, দেখো এই তো এদিকে, আচ্ছা তো সিসিটিভি ক্যামেরা বসানো আছে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেলে এই ছকটা মনে রাখতে পারবি তো, এটা যদি একবার পড়লে মনে থাকবে, ঠিক আছে। এইবারে আমি তোদেরকে এই ছকটা এখানে বোর্ডে লেখা থাক, আমি এইখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, একই উদাহরণ একটু চেঞ্জ করে দিচ্ছি, তোরা পারিস কিনা দেখ, ঠিক আছে, পারবি, সবাই পারবি। তাহলে যদি আমি এখানে করি আয় তুই আয় তো দেখি একটুখানি, আয় তো, আয় আয়, এটা কত দেখি, এখানে তো লেখা আছে, কোনো চাপ নেই, এখানে এটা দেখেই তুই এটা করে দিবি, আয় চলে দেখিস পারিস কিনা। এই ফর্মুলা সব এখানে লেখাই আছে সব, তুই জাস্ট এটা দেখবি যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে,
ওই ফর্মুলাটা দেখে তুই এখানে করে রাখ। ওইটাকে মুছে নেবো, ওইটা নিয়ে জাস্ট ওখানে এটা মুছে নেবো, এটার মধ্যে মুছে নেবো। ওটা মুছে দিয়ে এখানে এইটা এখানে আমরা তাহলে যে এটা একটা সেন্টেন্স আছে তো, তাহলে আমরা এখন পুরো প্যাসিভে, তাহলে আমরা তাহলে এটা কিভাবে করবো করো। তুই ভয় পাচ্ছিস কেন? তো হাত নামছে, কিসের ভয়? আমি তো আছি, কোনো ভয় নেই, ঠিক আছে। এখানে ঠিকঠাক কর, ঠিক আছে। এখানে সং লেখা আছে, তুই সং লিখতে বলিস, আবার ঠিক করে লেখ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা কোন টেন্সে আছে বলো? এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এবারে ফর্মুলা কি আছে? দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে থাকলে কি হবে আমাদের? তাহলে হ্যাজ অথবা হ্যাভ হবে। এবারে বলো এখানে এ সম, তাহলে কি লিখব আমরা? হ্যাজ লিখব না হ্যাভ লিখব? সিঙ্গুলার নাম্বার, ফর সিঙ্গুলার নাম্বার উই ইউজ হ্যাজ, তাহলে এখানে হ্যাজ লিখেছো, ঠিক আছে। তারপর আমরা কি লিখব এখানে? বিন লিখো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি বলবো? ভার্বে না, আমরা ভার্বে সবসময় মানে কোন ফর্মটা ইউজ করি? বেসিক ভয়েসে, বেসিক ভয়েসে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি? থার্ড ফর্ম তো। তাহলে আচ্ছা, তাহলে এখানে তো বুদ্ধি খাটালে এখানে হয়ে যাবে। তাহলে আমরা এটা তো পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আমরা কি ইউজ করি? ভার্বে থার্ড ফর্ম ইউজ করি তো। তাহলে এখানে আমরা এটা ওটাই লিখে দেবো, ওই তো এখানে তো অলরেডি লেখাই আছে তো। তাহলে আর এখানে দেখো এখানে কি লেখা আছে? তাহলে ঠিক থেকে কি হবে? তাহলে কি থেকে কি? তাহলে তার আগে আমরা কি বসাবো? ভার্বের পরে আমরা না বাই বসাতে হবে, প্রিপোজিশন। তাহলে কি থেকে কি হবে? তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে কি আছে? এই যেমন লিখেছে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, ঠিক করে দাও, হয়ে গেল। এটা দেখো ভালো করে, ঠিক আছে। এদিকে পুরস্কার দাও, ঠিক আছে। তাহলে বোঝা গেল, ভালো হবে, ঠিক আছে, ক্লিয়ার। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে আর করতে হবে, বোঝা গেল সবাই? এখানে আমি ফর্মুলা লিখে দিচ্ছি, এখানে জাস্ট যাও বাজার চলে যাও, ঠিক আছে। তাহলে ফর্মুলা যখন লিখে দিচ্ছি, তাহলে সেই ফর্মুলা লিখে আমরা ফটাফট অ্যাপ্লাই করবো। তাহলে যে কোনো কোশ্চেন, তাহলে কোশ্চেনকে দেখ, কোশ্চেনকে খুঁজিকে যেভাবে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আরে বাবার নাম তো একই থাকবে, বাবা তো একই থাকবে, মানে কি বাবাকে বাবার মা একরকম ডাকে, পাড়া লোকে একরকম ডাকে, তোমার মা একরকম ডাকে, দেখে তো বিভিন্ন লোকে বিভিন্ন রকম নামে ডাকে, বাবা তো লোকটা পাল্টাচ্ছে না। সেই কোশ্চেনটা আমাকে ঘুরিয়ে ফিরে যেভাবে দিতে পারে, কিন্তু মেন জিনিসটা তো একই থাকছে, আমাকে সেটা ধরতে হবে। আর সেটা কারা করতে পারবে না? যাদের মধ্যে বেসিকগুলো ক্লিয়ার নেই, বেসিকগুলো খুব ক্লিয়ার থাকতে হবে। তো বেসিকগুলো ক্লিয়ার থাকলে সে কিন্তু সহজ যে কোনো কোশ্চেনই করতে পারবে, বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তাহলে এখন আমাদের মনে রাখার মতো জিনিসগুলো কোনগুলো? এই ছকটা আর এই ছকটা, ঠিক আছে। এই দুটো মনে রাখলে আমরা যে কোনো কোশ্চেন করতে পারবো, যে কোনো কোশ্চেন, ঠিক আছে। এতটাই সহজ। আচ্ছা, আমি আর একটা উদাহরণ আমি বুঝিয়ে দিচ্ছি একটুখানি, তো এটা একটা উদাহরণ দিয়ে শেষ করবো আমি, ঠিক আছে। আচ্ছা, আর he speaks in loud voice, কাতে কাতে ওই আবার 10 ক্লাস মানে এই বলছি, এটা চলে আসবে না 12 মানে চলে আসছে, এটা তাড়াতাড়ি করবো। কখনো এই বোর্ডে দিয়ে কখনো প্রেজেন্ট করতে নেই, ব্যাক সাইড দেখাতে নেই বোর্ডে দিয়ে সবসময়, মানে এটা জেনে রাখা ভালো তোদের জন্য, ঠিক আছে। সবসময় হচ্ছে যে এমন ভাবে দাঁড়াতে জানো, মানে এই সাইড করে আমি যেভাবে দাঁড়িয়েছি,
যাতে মানে নাহলে স্টুডেন্ট যাওয়া কি বলতো ওদের অসুবিধা হয় দেখতে পারে না ওটা। ঠিক আছে দেখ, ঠিক আছে এটাকে চেঞ্জ করা সম্ভব আদৌ? আগে বলতে এটাকে চেঞ্জ করা সম্ভব? না সম্ভব না। কেন সম্ভব না আমাকে বল, তাহলেই বল। এখানে তো বয়েজ আছে, এটা যদি আমি এদিকে রেখে হাঁটি তো হবে না, বয়েজ দিয়ে শুরু করতে পারবো না। কেন পারবো না? কারণটা কি? তো অবজেক্ট নেই, এটা লিখবো কি করে? অবজেক্ট নেই মনে হলে কেন? এদিকে লিখতে দাঁড়াচ্ছে কেন নেই বল, কেন নেই অবজেক্ট, কেন নেই? কি করে অবজেক্ট নেই? তোদেরকে বলেছিলাম কি যে অবজেক্ট কি করে বার করতে বলেছিলাম? ওয়াটার ঘুম দিয়ে প্রশ্ন করলে তো তাহলে বল ওখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরোবে না তাহলে ইন লাউড ভয়েস তার ম্যানার বোঝাচ্ছে যে কেমন ভাবে কথা বলে। ম্যানার বোঝালে কি হয়? অ্যাডভার্ব হয়, তাই তো? অ্যাডভার্ব হয় ম্যানার বোঝালে যে সে ধীরে হাঁটে, সে কেমন ভাবে হাঁটে? ওয়াক স্লোলি। ঠিক আছে তাহলে আসলে নিয়েছি যেমন, ঠিক আছে দিয়ে আমি 10 মিনিট আছে তাহলে কি একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো, তাহলে অবজেক্ট পাচ্ছি না, আমরা পাচ্ছি না মানে হবে না। আমি জাস্ট পারিস কিনা এটা জানি হবে না, আমি তো ইচ্ছা করে দিয়েছিলাম কারণ আমি আগের দিন করেছিলাম না ওই জন্য। ঠিক আছে দাঁড়া, তুই এখানে রেজিস্ট্রের জন্য একটা করে দিলাম। আচ্ছা আমি যদি এবার লিখি হি স্পিক্স তামিল, যে সে তামিল ল্যাঙ্গুয়েজ বলে, মানে তামিল ভাষা বলে, তখন কি পারবো আমরা? স্যার 11 এইভাবে বুঝছি। হ্যাঁ ঠিক আছে, তখন কি পারবো? তাহলে এটা কি তাহলে বাবা এটা কি এত বল না, এটা কি তাহলে অবজেক্ট হ্যাঁ কি না? তামিলটা কি অবজেক্ট হলো হ্যাঁ কি না? কারণ আমি হোয়াট দিয়ে প্রশ্ন করতে উত্তর পেয়ে গেলাম যে হোয়াট ডাজ হি স্পিক্স, হি স্পিক্স, তাহলে উত্তর হলো তামিল। তাহলে আমরা হোয়াট বা হুম দিয়ে, হুম হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে হবে পারসন, আর হোয়াট কি নন অ্যানিমেট থিংস বা কোনো যেটা হচ্ছে যে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝলে তখন হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন উত্তর পেয়ে যেতাম। তামিল হচ্ছে এখানে আমরা হোয়াট দিয়ে উত্তর পেলাম, তাহলে এটা তাহলে অবজেক্ট নো ডাউট। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ক্লিয়ার? বাস এবার এটা এখন চেঞ্জ করব কি হবে? তাহলে বল চেঞ্জ করতে হবে। আমার এখানে সব কিছু লেখাই আছে, ঠিক আছে? বল কর। প্রথমে তো এত ঘাবড়ানোর কিছু নেই, তাহলে আমাদের অবজেক্টের সামনে যে কর, হ্যাঁ তার ওয়ান বাই স্টেপ গুলো করে ওয়ান বাই ওয়ান। কেন স্পোক হবে? কেন? আচ্ছা তাহলে আচ্ছা তুই আমার এটা আমি লিখেছি, তাহলে ডি থেকে কি হবে সেগুলো এখানে লিখে দিই, যেটা পারবি সেটা লিখে দিই। হলো ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার তো? ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি প্যাসিভ ভয়েসে? থার্ড ফর্ম। তাহলে থার্ড ফর্ম কি হবে তাহলে? স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে লেখো, স্পোকেন মানে লেখো না তুমি, বলবে একটা লেখো না। স্পোকেন, তাহলে আমরা হিম যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে ব্যক্তিটাকে আমরা কি বোঝাবো? বাই বসাবো। তাহলে লেখো স্পোকেন বাই। আচ্ছা এবারে বল, এবারে হি স্পিক্স তামিল, এটা কোন টেন্সে আছে? হ্যাঁ পারফেক্ট টেন্সে আছে। এই দেখ ইনডিফিনিট টেন্সে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টেন্সটা আমরা ভুলে গেছি, আমরা টেন্সও করাতে দেখছি তাহলে মানুষ সমস্যা আছে। টেন্সটা বলুন তো আমি জানি মনে আছে তো ভুলে গেছি টেন্স। আচ্ছা দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ইনডিফিনিট টেন্সে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি কি ইউজ করতে পারি? এম ইজ আর ইউজ করতে পারি, তাই তো? তাহলে এম ইজ অথবা আর। তাহলে এবার বল তামিলের সঙ্গে এখানে তারপরে কি হতে পারে? এর সঙ্গে কোন হেল্পিং ভাবটা যাচ্ছে? আমি কি হবে? কারণ আর তো নয় এখানে, কেন বহুবচন তো হচ্ছে না, যাতে মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ তো নয়, তামিল সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এম তো হবে, এম শুধুমাত্র আই এর ক্ষেত্রেই হয়, আর কোনো ক্ষেত্রে হয় না। তাহলে বাকি থাকলো কি? তাহলে বসে দিই। হলো ক্লিয়ার? বুঝতে পেরেছি মানে? হ্যাঁ তাহলে বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি বেশি পড়াচ্ছি না, আজকে এইটুকু থাকলো। এইবারে আমি তোদেরকে বলবো যে যে খাতা যেটা তোরা তুললি আজকে, এটাই তোরা আজকে একবার বাড়ি থেকে আবার একবার দেখবি, সেই ইভিনিংয়ে হোক কালকেও মানে দেখবি একবার। কালকে তো ক্লাস আছে, আবার কালকে আমি তোকে কিন্তু জিজ্ঞেস করবো, ঠিক আছে? ঠিক আছে চল। তাহলে আমি যে এখন জিজ্ঞেস করে দিই তাহলে, ঠিক আছে।
বলো 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 এটা লক করে দিই। হ্যাঁ অফ করে দেবেন স্যার এটা বুঝতে পারি